সে চায় না তারা কেউ তার স্ত্রীকে এভাবে দেখুক। আর ওই দিনকে মেহুলও জেদ দেখাচ্ছে, কিন্তু রাবিরের কাছে এই মুহূর্তে এই জেদের কোনো মূল্য নেই। সে উল্টো বলেছে ওই দিকের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে সে নিজেই এসে মেহুলের সাথে দেখা করে যাবে। তখন 12টা বাজেনি। মেহুল খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। রাগ, জেদ, কষ্ট, অভিমান সবই লাগছে তার। মনে মনে তাই ঠিক করেছে রাবিরের সাথে কথাই বলবে না। এই লোকটার কাছে তার এত চিন্তার, এত অস্থিরতার কোনো মূল্যই নেই। আর একবারও তাকে কল দেয়নি। বলেছিল আসবে, তাও তা আসেনি। তাই সেও আর কল দিবে না, আর কোনো খোঁজ নেবে না। থাকুক সে তার মতো। তার এত এত দুশ্চিন্তার যার কাছে কোনো মূল্য নেই, সেও তাকে কোনো মূল্য দেবে না। এ বলে মেহুল চক্ষু মোদন করে, কিন্তু ঘুমোতে পারে কই। চোখের সামনে তো রাবিরের প্রতিচ্ছবি ভেসে উঠছে, তার ক্লান্ত কণ্ঠস্বর যে কানে বাজছে। এভাবে ঘুমানো যায়? ঘুমের মাঝেই মাথার ভেতর ক্রিং ক্রিং করে একটা শব্দ বাজছে। মেহুলের তখন ভ্রুজোড়া কুঁচকে আসে। স্বপ্নে এমন অদ্ভুত শব্দ কোথা থেকে তৈরি হচ্ছে? মেহুল হাঁসফাঁস করছে, তবু চোখ মেলে তাকাচ্ছে না। কিন্তু সেই শব্দ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। মেহুলের মস্তিষ্ক এক পর্যায়ে সেটা আর নিতে পারে না। মিটমিট করে তাকায় সে, বোঝার চেষ্টা করে শব্দটা কোথা থেকে আসছে। কিঞ্চিত সময় যেতেই সে বুঝতে পারে শব্দটা তার ফোনের। সে উঠে বসে, ফোনটা খুঁজে বের করে। তাকাতে পারছে না, তাও চোখ কুচলিয়ে চেয়ে আছে রাবির কল করেছে। সে কল রিসিভ করে। উপাস থেকে রাবির বলে, ঘুমিয়ে পড়েছিলেন? মেহুল বলে, হুম। আমি দরজার বাইরে, একটু কষ্ট করে এসে দরজাটা খুলতে পারবেন? মেহুল ফোনটা চোখের সামনে ধরে সময় দেখে। 1:30 বাজছে। মেহুল আবার ফোন কানে নিয়ে অবাক হয়ে বলল, আপনি এই সময় এখানে কেন এসেছেন? আপনি না আমাকে দেখতে চেয়েছিলেন? এখন একটু তাড়াতাড়ি এসে দরজাটা খুলুন, আমি আর বাইরে দাঁড়িয়ে থাকতে পারছি না। আচ্ছা দাঁড়ান, আসছি। মেহুল কোনো রকম মুখটা ধুয়ে ওড়নাটা গায়ে দিয়ে এক দৌড়ে দরজার সামনে যায়। তারপর আস্তে করে দরজাটা খুলে। রাবিরকে দেখে বিস্মিত হয় সে। তার হাতে পায়ে ব্যান্ডেজ করা। রাবির আস্তে আস্তে বাসার ভেতর প্রবেশ করে। মেহুল দরজাটা আটকে দিয়ে রাবিরের পেছন পেছন যায়। রাবির ক্লান্ত শরীরে বিছানায় গিয়ে বসে। মেহুল দরজার সামনেই দাঁড়িয়ে আছে। রাবিরের সাদা পাঞ্জাবির আরেক অংশ সাদা রইল না। কপালে গালে কালো কালো ছাপ, চোখে মুখেও স্পষ্ট ক্লান্তির ছাপ। রাবির মেহুলের দিকে চেয়ে বলল, আপনাকে দুশ্চিন্তা দেওয়ার জন্য আমি দুঃখিত। এখন এমন একটা পরিস্থিতিতে ছিলাম যে কোনোভাবেই যোগাযোগ করতে পারছিলাম না। দাঁড়িয়ে আছেন কেন? এখানে এসে বসুন। না, মাকে বলে আসি। এই না না, মাকে এখন আর ডাকার দরকার নেই কোনো। মা বাবা জেগে যাবে বলেই কলিং বেল না দিয়ে আপনাকে কল দিয়েছি। থাক, ওনাদের এখন আর জাগিয়ে কষ্ট দেবেন না। মেহুল তাই চুপচাপ দাঁড়িয়ে রাবিরের দিকে চেয়ে আছে। রাবির মৃদু হেসে বলে, রেগে আছেন? মেহুল সে প্রশ্নের জবাব দেয় না, জিজ্ঞেস করে, পায়ে আর হাতে কি খুব বেশি ব্যথা পেয়েছেন? না, একটু ছিলে গিয়েছে শুধু। একটু ছিলে গেলে এত বড় ব্যান্ডেজ কেউ লাগায় না। মেহুলের কথা শুনে রাবির বুঝতে পারে মেয়েটার অভিমান হয়েছে। তাই সে উঠে দাঁড়িয়ে মেহুলের কাছে যায়। মেহুল ভ্রু কুচকে বলে, উঠছেন কেন? বসে থাকুন। রাবির তার কথায় সাড়া দেয় না। সে মেহুলের খুব কাছে গিয়ে দাঁড়ায়। মেহুল নিচের দিকে চেয়ে দাঁড়িয়ে আছে। রাবির কিছুক্ষণ চেয়ে থাকে তার মুখের দিকে, তারপর হুট করিয়ে জড়িয়ে ধরে তাকে। মেহুল হতভম্ব হয়ে যায়। রাবির তাকে আলতো করে জড়িয়ে ধরেছে। রাবিরের এইটুকু স্পর্শেই যেন শরীর জমে গিয়েছে তার। সে শটান হয়ে দাঁড়িয়ে আছে কেবল। রাবিরের শরীরের উষ্ণতা যেন টের পাচ্ছে। সে ঢোক গিলে। রাবির মৃদু স্বরে বলে, আমার উপর রাগ করে থাকবেন না প্লিজ। আমি বুঝতে পারছি আপনার হয়তো এত দুশ্চিন্তা সহ্য করার অভ্যেস নেই, কিন্তু এখন থেকে যে অভ্যেস করে নিতে হবে মেহুল। আমাদের জীবনটাই দুশ্চিন্তা দিয়ে ভরা, আর এখন তো আপনিও আমার জীবনেরই অংশ। তাই না চাইতেও এই দুশ্চিন্তার ভার আপনাকেও নিতে হবে। আমি নিরুপায় মেহুল, আপনাকে আমি কষ্ট দিতে চাইনি। মেহুল স্তব্ধ। রাবির হয়তো কোনো উত্তরের অপেক্ষা করছে। তবে মেহুল মুখে কিছু না বলে আলতো করে তাকে জড়িয়ে দেয়। রাবিরের যেন এটুকুতেই শান্তি পায়। তার এত ক্লান্তি, এত অবসাদের মাঝেও যেন তৃপ্তি খুঁজে পায় সে। মেহুল চোখ বুজে নিঃশ্বাস ফেলে বলে, আপনাকে বলেছিলাম ওই বিল্ডিংটার ভেতরে যাওয়ার দরকার নেই, তাও আপনি গিয়েছেন। আর এত ব্যথাও পেয়েছেন। তার উপর তখন আমার ফোনও ধরছিলেন না। আর একটু হলে তো আমাকেই হসপিটালে নিতে হতো। রাবির ঠোঁট ছাড়িয়ে হাসে, বলে, ভাগ্যিস আজ এত কিছু হয়েছিল,
না হলে বুঝতাম কি করে যে মিসেস মেহুল খান যে তার নেতা সাহেবকে এত ভালোবাসে। মেহুল এই কথা শুনে রাবিরকে ছেড়ে দাঁড়ায়, মুখ কালো করে বলে। জানি না, মোটেও আমি আপনাকে ভালোবাসি না। রাবির ঠোঁট কামড়ে হেসে বলে, আচ্ছা, তাহলে এত দুশ্চিন্তা অস্থির কেন হয়ে উঠছিলেন শুনি? ওটা তো কেবল দায়িত্ববোধের খাতিরে, ওইসব ভালোবাসা টালোবাসা কিছুই না। রাবির তখন তার দিকে কিছুটা এগিয়ে আসে। মেহুল পিছিয়ে দরজায় পিঠ ঠেকায়। রাবির তার মুখ বরাবর মুখ এনে বলে, কোনটা ভালোবাসা আর কোনটা দায়িত্ববোধ এইটুকু বোঝার বয়স আমার আরো আগেই হয়ে গিয়েছে মিসেস মেহুল খান। তাই আপনাকে আর কষ্ট করে মিথ্যে বলতে হবে না। মেহুল শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। রাবির তার চোখ মুখ ভালোভাবে পরখ করে বলে, চিন্তায় চিন্তায় তো চোখ মুখ বিষণ্ণ হয়ে গিয়েছে। নিজের একটু ভালোভাবে যত্ন নেবেন। হাসছি আমি। দরজাটা এসে আটকে দিয়ে যান। আপনি চলে যাবেন? রাবির ঘুরে তাকিয়ে বলে, আপনি বললে থেকে যেতে পারি। না, দরকার নেই। মাও নিশ্চয়ই ওইদিকে টেনশন করছেন, সাবধানে বাড়ি যান। আজকে একটু বেলা করেই রাবিরের ঘুম ভাঙে, যদিও এত সকাল অবধি ঘুমানোর অভ্যেস নেই তার। তবে অনেক বেশি ক্লান্ত বলে আজ আর সে উঠতে পারেনি। তবে ঘুম ভাঙার পর ঘড়িতে 11টা বাজে দেখে তাড়াহুড়ো করে সে উঠে বসে। এতক্ষণ সে ঘুমিয়েছে? ওই দিকের কি খবর কে জানে। সে ফোন হাতে নিয়ে দেখে তার পিয়ে তাকে অনেকগুলো কল দিয়ে রেখেছে। আশ্চর্য, সে একটা কলও কি করে শোনেনি। পরে খেয়াল করে দেখে তার ফোন সাইলেন্ট ছিল। সে আগে গিয়ে ফ্রেশ হয়ে আসে, তারপর দ্রুত তার পিএকে কল দেয়। পিএ কল রিসিভ করে বলে, স্যার, আপনাকে একটা খারাপ খবর দেওয়া আছে। রাবির চিন্তিত হয়ে বলে, না, নতুন করে তো আর তেমন কিছু হয়নি, তবে এসব যে করেছে আমরা তার খোঁজ পেয়েছি। আমাদের গোডাউনে এমনি এমনি আগুন লাগেনি, বরং আগুন লাগানো হয়েছে, আর এই আগুনটা লাগিয়েছে সাদরাজ আহমেদ। রাবিরের মস্তিষ্কে নামটা পৌঁছতেই তার চোয়াল শক্ত হয়ে আসে। জিজ্ঞেস করে, তুমি এই খবর কোথায় পেয়েছো? গোডাউনের দারোয়ানের কাছ থেকে। সে একজন অপরিচিত লোককে গোডাউনের ভেতরে ঢুকতে দেখেছিল। সে যখন গিয়ে তাকে তার পরিচয় জিজ্ঞেস করে, তখন নাকি লোকটা বলেছে সে আপনার লোক, আপনিই নাকি তাকে গোডাউনে পাঠিয়েছেন। কিন্তু ওই লোকের কাছে কোনো পথ ছিল না, আর দারোয়ান আপনার কথা শুনে তাকে যেতে যায়। এখন আমার মনে হচ্ছে ওই লোকটা নিশ্চয়ই সাদরাজের লোক। এছাড়া আর কার এত সাহস আছে বলুন? রাবির ক্ষুব্ধ হয়ে বিছানায় বসে বলে, ওই লোকটার খোঁজ পাওয়া গিয়েছে? না স্যার। আগে ওই লোকটাকে খুঁজে বের করো। আমি উপযুক্ত প্রমাণ ছাড়া কারোর উপর জোর করে দোষ চাপিয়ে দিতে পারবো না। তোমরা ওই দিকে খোঁজ লাগাও, আমি আসছি। রাবির কল কেটে দিয়ে তৈরি হয়ে নিচে যায়। তার মা আগে থেকে খাবার টেবিলে নাস্তা নিয়ে অপেক্ষা করছিলেন। রাবির গিয়ে চেয়ার টেনে বসে, জিজ্ঞেস করে, আমাকে আরো আগে ডাকুনি কেন মা? 11টার উপরে বাজে। এতক্ষণ ঘুমালে আমার আর কাজ করতে হবে না। তার মা খাবার বাড়তে বাড়তে বলে, প্রতিদিন তো আর ঘুমাও না, আজকে একটু ঘুমিয়েছো তো কি হয়েছে? রাবির একটু দ্রুত খাচ্ছে। তার মা তখন বলেন, কালকে তো মেহুল অনেক চিন্তায় পড়ে গিয়েছিল, আমার সাথেও কল দিয়ে কথা বলেছিল। তুমি ফোন ধরছিলে না বলে মেয়েটা কি অস্থিরই না হয়ে উঠেছিল। রাবির আলতো হাসে তখন বলে, প্রথম প্রথম তো, আস্তে আস্তে তোমার মতো এসবে অভ্যস্ত হয়ে যাবে। তিনি তখন ভ্রু কুচকে বললেন, তোমারও এখন একটু বুঝে চলা উচিত। বিয়ে করেছো, বউ হয়েছে, এখন তোমার কিছু হলে আমরা দুজনেই কিন্তু নিঃস্ব হয়ে যাব। তাই সব কিছুতে এত জড়ানোর দরকার নেই, একটু বেছে বেছে চলো। রাবির বলে, মা, আমি তো চাই না কোনো ঝামেলায় জড়াতে, কিন্তু চোখের সামনে যদি তুমি কোনো অন্যায় হতে দেখো, তুমি কি চুপ থাকতে পারবে? আমিও তো তাই পারি না। কেউ অন্যায় করলে আমার সহ্য হয় না। জনগণ তো আমাকে ভরসা করে, তাই না? তাদের ভরসাও তো আমার রাখতে হবে। মা বলেন, তা রাখো, সমস্যা নেই, কিন্তু আমরা তোমার উপরেই নির্ভরশীল, আমাদের কথাও তো একটু ভেবো। রাবির জবাব দেয় না, মায়ের দিকে চেয়ে মৃদু হাসে। মেহুল একবার ফোনটা হাতে নিচ্ছে তো আরেকবার রেখে দিচ্ছে। মনটা তার উসখুস করছে রাবিরকে একটা কল দেওয়ার জন্য, কিন্তু আবার ভাবছে রাবির নিশ্চয়ই আজকে খুব ব্যস্ত, তাকে এখন কল দিয়ে বিরক্ত করাটা কি ঠিক হবে? মেহুল নিজেকেই নিজে প্রশ্ন করে, কিন্তু কোনো উত্তর পায় না। ভাবতে ভাবতে সে বারান্দায় গিয়ে দাঁড়ায়। রাস্তার দিকে চেয়ে দেখে একটা কালো গাড়ির সামনে একটা লোক দাঁড়িয়ে আছে। লোকটাকে মেহুল চিনতে পারে, কিন্তু এই লোকটা এই সময় এখানে কেন? মেহুল তখন বাসার বাইরে যায়। রাস্তা পার হয়ে
ওপারে গিয়ে লোকটাকে গিয়ে জিজ্ঞেস করে। আপনি এখানে কেন? লোকটা মিহুলকে দেখে সালাম দেয়, বিনীত সুরে বলে, স্যার বলেছেন আপনার খেয়াল রাখতে। আরে বাবা, আমি তো এখন বাসাতেই আছি। এখন আপনার এখানে থাকার কি দরকার? আমি কোথাও বের হলে আপনি আমার পাশে পাশে থাকবেন। বাসায় থাকা অবস্থায় আপনাকে এভাবে এখানে দাঁড়িয়ে থাকতে হবে না। আপনি যান। দুঃখিত ম্যাডাম, স্যারের অর্ডার ব্যতীত আমি এখান থেকে নড়তে পারবো না। মিহুল তখন কপাল কুঁচকায়, গম্ভীর স্বরে বলে, মিসেস মেহুল খান আপনাকে অর্ডার করছে আর আপনি তার অর্ডার অগ্রাহ্য করছেন। নেতা সাহেবকে বলবো কল দিয়ে, আপনার চাকরি কিন্তু শেষ। লোকটা ভীতু সুরে বলে। না না ম্যাডাম, এমন করবেন না। আচ্ছা 1 মিনিট, আমি স্যারকে একটাবার কল করে জিজ্ঞাসা করে নিই। লোকটা সত্যি সত্যি রাবিরকে কল দেয়। রাবির তার কল সাথে সাথেই রিসিভ করে, জিজ্ঞাসা করে, কোনো সমস্যা ম্যাডাম, ঠিক আছেন তো? জি জি স্যার, এদিকে সব ঠিক আছে। আসলে স্যার, ম্যাডাম বলেছেন আজ আমার এখানে থাকার দরকার নেই। উনি নাকি আজ বাসায় থাকবেন, তাই আমাকে চলে যেতে বলেছেন। এখন কি আমি চলে যাব স্যার? আপনার ম্যাডাম কি আপনার সামনেই? জি স্যার। আচ্ছা। রাবির তার কলটা কেটে দিয়ে মিহুলের ফোনে কল দেয়। রাবিরের কল দেখে মিহুল গার্ডের দিকে ভীতু চোখে চেয়ে বলে, আচ্ছা, উনি কি রেগে আছেন? কল ধরলে আবার বকবে না তো? গার্ড বলে। না, মনে তো হয় না রেগে আছেন। মিহুল কলটা রিসিভ করে একটু দূরে গিয়ে যেন তাকে বকলেও সেটা গার্ডের কানে না যায়। রাবির বলে, আপনি গার্ডকে চলে যেতে বলেছেন কেন? আমি তো আজকে বাসায় থাকবো, তাই বলছিলাম বাসার মধ্যে থাকলে ওনাকে আর এভাবে দাঁড় করিয়ে কষ্ট দেওয়ার কি প্রয়োজন? মেহুল, ওনার তো ডিউটি এটাই, অল টাইম আপনার আশেপাশেই থাকবে। আমি তো এর জন্য ওনাকে বেতন দিচ্ছি, তাই না? এখানে কষ্ট দেওয়ার মতো কিচ্ছু নেই। যার যেটা ডিউটি সে তো সেটাই করবে। মিহুলের মাথায় যেন তখন কি একটা আসে। সে প্রশ্ন করে, আচ্ছা, ওনাকে আপনি এই কাজের জন্য মাসে কত টাকা দেবেন? রাবির অবাক হয়ে বলে, হঠাৎ এই প্রশ্ন? বলুন না। এই তো 20,000-এর মতো। মিহুল চমকে বলে, 20,000? হ্যাঁ, কেন কম হয়ে গিয়েছে? না না, কি বলেন? 20,000 কম কিভাবে হয়? এত টাকা দিয়ে অযথা একটা গার্ড রেখে দিয়েছেন। মিহুল আবার মনে মনে ভাবে, আর এই 20,000 টাকাই বাড়ি ভাড়া দিতে এক সময় আমাদের হিমশিম খেতে হতো, আর উনি এই টাকা দিয়ে একটা গার্ড রেখে দিয়েছেন। বাহ, কি বড় লোক। রাবির তখন বলল, আপনার সেফটির কাছে আমার এই টাকা কিছুই না। যাক গে সেসব। এখন আপনি গার্ডের চিন্তা না করে বাসায় যান। গার্ডের যেটা ডিউটি গার্ড সেটাই করবে। আচ্ছা, আর ওইদিকে এখন সবকিছু ঠিকঠাক আছে? মোটামুটি। তবে এখন আরেক ঝামেলা লেগেছে। আগুন এমনি এমনি লাগেনি, বাইরে থেকে কেউ এসে লাগিয়েছে। এখন আমার লোকেরা ভাবছে এটা আমার বিরোধী দলের কেউ হবে, কিন্তু প্রমাণ ছাড়া তো কিছু বলাও যাচ্ছে না। তাই এসব নিয়ে পুলিশের সাথে একটু পর মিটিংয়ে বসবো। আচ্ছা, যাই করবেন সাবধানে করবেন, নিজের যেন আর কোনো ক্ষতি না হয়। ঠিক আছে। আর হ্যাঁ, আপনার বাইরে যাওয়ার প্রয়োজন হলে গার্ডের গাড়ি দিয়ে যাবেন, আলাদাভাবে যাওয়ার দরকার নেই। আচ্ছা, ঠিক আছে। মিহুল তারপর কল কেটে দিয়ে বাসায় চলে আসে। মিস্টার রাবির খান, আমার পিএকে ছেড়ে দাও, নয়তো তোমার পিএকে আমি জানে মেরে ফেলবো। রাবির দাঁতে দাঁত চেপে রাগী গলায় বলে, আমার গোডাউনে আগুন লাগানোর সাহস কি করে হয় তোমার? প্রমাণ আছে? হ্যাঁ, আমি যে তোমার গোডাউনে আগুন লাগিয়েছি তার কোনো প্রমাণ আছে? আগে প্রমাণ দাও, তারপর কথা বলো। হ্যাঁ, সেই প্রমাণের জন্যই তোমার পিএকে এখানে ধরে আনা হয়েছে। আর এই কাজটা আমি না, পুলিশ করেছেন। পুলিশকে দিয়ে তুমি কি করিয়েছো? তুমি যা করিয়েছো খুব খারাপ করছো রাবির খান। আমি কিন্তু এর শোধ নিয়েই ছাড়বো। সাদরাজ চিচিয়ে বলল। রাবি ঠান্ডা মেজাজে বলল, যদি তুমি বা তোমার লোক কিছু করে না থাকে তবে তুমি নিশ্চিন্তে থাকো, তোমার লোকের কিছুই হবে না। সাদরাজ কঠিন গলায় বলল, আমি আমার পিএকে আধ ঘন্টার মধ্যে আমার অফিসে দেখতে চাই, আর তা না হলে কিন্তু তোমার পিএ আধা ঘন্টা পর আর এই দুনিয়ায় থাকবে না। কথাটা যেন মাথায় থাকে। সাদরাজ কল কাটে। রাবির ফোনটা চেয়ারের উপর ছুঁড়ে মারে। তার মন বলছে এসব কিছুর পেছনে সাদরাজেরই হাত আছে, কিন্তু এখন উপযুক্ত প্রমাণের অভাবে সে কিচ্ছু করতে পারছে না। একজন অফিসার ভিতর থেকে বেরিয়ে এলেন। রাবির তাকে দেখে জিজ্ঞেস করল,
কিছু বলেছে? ঠিক আছে, তাকে এবার ছেড়ে দিন। প্রমাণ ছাড়া তো তার কিছু করা যাবে না। আগে প্রমাণ পাই, তারপর সব হবে। থানা থেকে বেরিয়ে রাবির যখন গাড়িতে ওঠে তখনই তার ফোনে একটা আননোন নাম্বার থেকে কিছু মেসেজ আসে। সে গাড়িতে গিয়ে বসে, ড্রাইভারকে বলে গাড়ি স্টার্ট দিতে। তারপর সেই মেসেজ অপশন ঢোকে। কিছু ছবি পাঠানো হয়েছে। রাবির দেখে ছবিগুলো তো মিহুলের। ছবিতে দেখা যাচ্ছে সে একজনের সঙ্গে রেস্টুরেন্টে বসে আছে, তবে তার মুখ দেখা গেলেও তার অপর পাশের মানুষটাকে চেনা যাচ্ছে না, কারণ ছবিটা সেই ব্যক্তির পেছন থেকে তোলা। তবে এই ছবি দেখে একটা জিনিস ঠিকই আন্দাজ করা যাচ্ছে যে এই ব্যক্তিটা একজন পুরুষ মানুষ, আর তার সাথে ছবিগুলোতে মিহুলের হাস্যোজ্জ্বল মুখটাই দেখা যাচ্ছে। রাবির বুঝতে পারছে না লোকটাকে। সে সঙ্গে সঙ্গে ওই নাম্বারে কল দেওয়ার চেষ্টা করে, তবে নাম্বারটাও বন্ধ। তাই সে আপাতত ছবিগুলো সেভ করে গ্যালারিতে রেখে দেয়। তারপর সে ড্রাইভারকে বলে সংবাদপত্রের অফিসে যেতে। ড্রাইভার সেদিকেই গাড়ি ঘোরায়। রাবির সে অফিসে গিয়ে সোজা বসের রুমে যায়। বস এবার তাকে দেখে জোরপূর্বক হাসে, সালাম দিয়ে বলে, কেমন আছেন খান সাহেব? জি, আলহামদুলিল্লাহ। আপনার সেই রিপোর্টার ছুটি থেকে এসেছেন? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসেছেন। আপনি বসুন, আমি ওনাকে কল দিয়ে আসতে বলছি। তারপর তিনি একজন ব্যক্তিকে কল দিয়ে তার কেবিনে আসতে বলেন। রাবিরের দিকে চেয়ে বলল,